ওদিকের গাছগুলোতে সব জল হয়ে গেছে, এদিকের গাছগুলোতে কি এবার জল দেবো? হ্যাঁ, দিতে হবে। তবে তার আগে এর গোড়ার মাটিগুলো চলো একটু আলগা করে গুছিয়ে দিয়ে ওই গোবর শুকনো দিয়ে দিতে হবে, না হলে গাছগুলো বাড়তে পাবে না। ঠিক আছে মাস্টারমশাই, আমি তবে খুরপিগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আচ্ছা হিরু, সরোতের দিকে কদিন ধরে দেখছি তুমি একটু চুপচাপ, মন মরা। কি ব্যাপার বলো তো? কি হয়েছে তোমার? না মাস্টারমশাই, ও কিছু না। কিছু তো বটে, আমার কাছে লুকোচ্ছ হিরু। মানে আপনাকে সে কথা আমি বলতে চাই না। ওই মুরলি মাস্টারমশাইয়ের কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সে কি, মুরলী বাবু তো খুব ভালো টিচার। উনি আবার তোমাকে কি বললেন যে তোমার খারাপ লাগলো? না না মাস্টারমশাই, সে কথা আমি আপনাকে বলতে পারবো না। আহা, এত সংকোচ করছো কেন? দেখো, মনের মধ্যে কথা চেপে রাখলে কষ্ট বাড়ে। সংকোচ না করে বলে ফেলো, দেখবে কষ্ট কমে গেছে। না মাস্টারমশাই, সে শুনলে আপনি যে কষ্ট পাবেন। হিরু, আমি বাংলার এক অখ্যাত গ্রাম বাসুদেবপুরে এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে। বহু কষ্ট সহ্য করে আজ আমি তোমাদের শিক্ষক হয়েছি। বলো, উনি কি বলেছেন? ওই মুরলি মাস্টারমশাই আপনার নামে যা নয় তাই বলেছে। শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছে তো। আমি দুঃখও পেয়েছি, কিন্তু শুধুমাত্র মাস্টারমশাই বলেই ওনাকে আমি কিছু বলতে পারিনি, না হলে। এ তো ভয়ঙ্কর ব্যাপার হিরু। এটা শুনে তো বিষয়টা জানার লোক আমার আরো বেড়ে গেল। বলো, আমি কোনো কষ্ট পাবো না। না মাস্টারমশাই, সে কথা আমি আপনাকে বলতে পারবো না। আরে বলো বলো, একবার বলে তো দেখো। বলো, উনি কি বলেছেন? ওই মুরলি মাস্টারমশাই আপনাকে রাখাল বলেছেন। গ্রামে নাকি আপনি রাখালি করতেন। আপনার সাথে আমাদের লোক দূরত্ব বজায় রাখছি। এ তো সত্যি কথাই বলেছেন উনি। গ্রামে তো আমি গরুই চড়াতাম, তবে তোমরা আমার থেকে দূরে থাকবে কিনা সেটা অবশ্য তোমাদের বিষয়। না, কখনো না। সব ছাত্র এটা শুনে রেগে গেছে। তারা বাবার কাছে নালিশ করবে। আপনি সবার প্রিয়, পড়ার বাইরেও আপনি আমাদের কত জিনিস শেখান। আপনাকে রাখাল বলে অপমান করলো, এত সাহসী মুরলি মাস্টারমশাই। তুমি কষ্ট পাচ্ছ কেন হিরু? রাখার ব্যক্তি এ আমার গৌরবে, এ আমার অহংকার। কি বলছেন মাস্টারমশাই? এটা শুনে আপনার একটু মনে হচ্ছে না, বরং গর্ব হচ্ছে। এ কেমন অদ্ভুত কথা মাস্টারমশাই। বেশ, তাহলে তুমি আমার কটা প্রশ্নের জবাব দাও। হ্যাঁ মাস্টারমশাই, বলুন। তুমি শ্রীকৃষ্ণের কথা শুনেছো? কেন, সেটা সবাই শুনেছে। মহাভারতের নায়ক তো উনিই। বাহ, খুব সুন্দর। এবার বলো, হযরত মুহাম্মদ কে? ইসলাম ধর্মের প্রবর্তক। আর যীশু খ্রিস্ট? কেন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক। এরা কি ছোটখাটো মানুষ ছিল? না, পৃথিবীর সবাই এদের জানে। শুধু জানে নয়, সম্মান করে, পূজা করে। দেখো হিরু, মজাটা দেখো। শ্রীকৃষ্ণ কোপ রাজা, তিনি তো গরু চড়িয়ে বেড়াতেন। হযরত মুহাম্মদ আরবের বালিতে মেষ চড়াতেন, আর যীশু খ্রিস্ট মেষ চড়াতেন জেরুজালেমের তৃণভূমিতে। এই বিখ্যাত তিনজন যদি রাখাল হয়ে মানুষের মন জয় করে, তাহলে আমি রাখাল বলে কষ্ট পাবো কেন? সত্যি মাস্টারমশাই, আপনি এমন সব যুক্তি দিয়ে প্রতিটা কথাকে বুঝিয়ে দেন যে বলার আর কিছুই থাকে না। আপনার কথা শুনে আমার মনে সব দুঃখ কমলা দূর হয়ে গেল।
কৃষ্ণ জাগলো মনে। আপনিও কি নতুন কোনো ধর্ম করবেন যা মানুষকে নতুন পথের দিশা দেখাবে? ওরে না না, সেই ইচ্ছা আমার বিন্দু মাত্রই নেই। অত বড় মানুষও আমি নয়, তবে একটা ইচ্ছে আছে আমার মনে। কি মাস্টার মশাই? এই দেশটাকে স্বাধীন দেখার ইচ্ছে। সে তো সবারই ইচ্ছে। ইরে, ওই মুরলী মাস্টার মশাই আবার এদিকে কোন ঝামেলা পাকাতে আসে কে জানে। আমি যাই মাস্টার মশাই, খুরপিগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই যে কুমার বাবু, যাক দেখা হয়ে ভালোই হলো। তো আপনার পড়ানো নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই সব আলতু ফালতু কাজ নিয়ে আমার একটা অভিযোগ আছে। ও তাই বুঝি? তা বলে ফেলুন। শুনেছি গ্রামে নাকি আপনি জমিদারি জমি চাষ করতে, রাখালি করতে, সে যা খুশি করুন না কেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু এখানে ছাত্রদেরকে কি চাষা বা রাখাল নাকি চাইছেন না? হঠাৎ আপনার এমন মনে হওয়ার কারণ কি মুরলী বাবু? এই যে আপনি ছাত্রদের দিয়ে বাগান করাচ্ছেন, মাটি কোপাচ্ছেন, এগুলো কি আপনি জানেন কলকাতার স্কুলে কোন বাড়ির ছেলেরা পড়ে? আপনার যুক্তি তো অদ্ভুত। আপনি জানেন আগেকার দিনে গুরুগৃহে রাজপুত্ররা চাষ করত, গরু পালন করত, এমনকি কাঠ সংগ্রহ, গুরু সেবা, আরো কত কিছুই করত। তাতে তো তাদের মান মর্যাদা যেত বলে শুনিনি, বরং তাদের চরিত্র আরো সুগঠিত হতো। দেখুন, আমি কংগ্রেস করি, এইসব উল্টো পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাবেন না। ও অন্যায়টা সব সময় অন্যায়, যুক্তি ছাড়িয়ে তাকে ন্যায় করা যায় না। ও আপনি কংগ্রেস করেন? তা কংগ্রেস কি আপনাকে এইসব নীতি শিক্ষা দিচ্ছে? মশাই, এই যে খুরপিগুলো নিয়ে না, আমি ওদিকে গাছের মাটিগুলো আলাদা করে দেবো। হায় হায় হায়, এ কি কাণ্ড! আপনি জানেন কাকে দিয়ে আপনি বাগানের কাজ করাচ্ছেন? কাকে দিয়ে আবার? আমার প্রিয় ছাত্র হিরুকে দিয়ে। আপনি জানেন ও স্কুল সেক্রেটারি বিরূপাক্ষ বাবুর ছেলে। ওই বাবা যদি জানতে পারে আপনি ওকে দিয়ে সব কাজ করাচ্ছেন, তখন আপনার চাকরি থাকবে? আপনি ঠিকই বলেছেন মুরলী বাবু। কুমার বাবুর চাকরি না থাকাই উচিত। কিন্তু কংগ্রেসি মাস্টার মশাই, আপনি কি জানেন মাটি হাতে না রাখলে দেশকে চেনা যায় না? আচ্ছা, আপনি কি জন্য কংগ্রেস করছেন? দেশকে, দেশের মানুষকে চেনার জন্য, নাকি নিজেকে জাহির করার জন্য? হিরু, যাও, এগুলিকে কাজ করুন। হ্যাঁ বাবা, যাচ্ছি। না স্যার, আসলে আমি ছাত্রদের কষ্ট সহ্য করতে পারি না, তাই তাই তাদের প্রিয় শিক্ষকের বদনাম করে, তাদের অপমান করে ছাত্রদের মনে কষ্ট বাড়াচ্ছেন। স্যার আমি কি বুঝলাম? বুঝবেন কি করে? পুঁথি পড়া বিদ্যে দিয়ে কি সব বোঝা যায়? শখের কংগ্রেসি করে কি দেশদরদি হওয়া যায়? না স্যার, বিশ্বাস করুন, আমি আসলে থাক, কাজের কথা আসুন। আপনাকে যে বলেছিলাম নারী শিক্ষা বিস্তারের জন্য কয়েকজন ছাত্রী ধরে আনতে, তার কি হলো? আমাকে স্যার চেষ্টা যে আমি করি তা নয়, বাড়ি বাড়ি ঘুরেছি, কিন্তু লোকেদের সংস্কার না বুঝলে এই পুরা দেশের কিছুই হওয়া সম্ভব নয়। কেউই বেঁচে পড়তে চায় না, লোকেরা সব মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। শিক্ষা প্রসার না ঘটলে মানুষের মন মানসিকতা পাল্টাবে না স্যার। শুধু শিক্ষার বিস্তার ঘটলেই কি সেই অবস্থা দূর হয়ে যাবে? প্রচেষ্টা রাখতে হবে। শিক্ষিতদের মানসিকতা কতটুকু পরিবর্তন হচ্ছে? না স্যার, শিক্ষার একটা মর্যাদা আছে তো। শিক্ষিত মানুষেরা নারী শিক্ষার প্রয়োজনীয়তা অবশ্যই বুঝবে। ও, তাই বুঝি। আমি যতদূর সম্ভব জানি আপনার বিধবা বলে বোধহয় দুটো মেয়ে আছে। হ্যাঁ, বয়স তাদের 10-এর পর, পিটোপিটি 2 বোন। আপনি তাদেরকেও তো আনতে পারতেন। আপনি তো শিক্ষিত, তাহলে আসলে না স্যার,
আমার বাড়িতে একটু অসুবিধা আছে, তাই থাক, সে আমি জানি। আপনি যে আপনার বইয়ের দাপটে কেঁচো হয়ে থাকেন সে কথা এই ভূভারতে কারণ জানতে বাকি নেই। না স্যার, আসলে আমার স্ত্রীটি তো একটু সেকেলে, তাই একটু সমস্যা হয়। আসলে 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 বলার নাম নেই। যান, অনেকক্ষণ ছুটি হয়েছে, বাড়ি যান। বাড়িতে আপনার স্ত্রী আবার অপেক্ষা করছে আপনার জন্য। না হলে আবার ও হ্যাঁ স্যার, ঠিক বলেছেন স্যার। আমি তাহলে আসি স্যার। আসি স্যার। কংগ্রেস কে যে কংগ্রেসের সদস্য পদ দেয় কে জানে। যত সব অকর্মণ্য অপদার্থ লোক সব একটা সামান্য কাজ করারও মুরত নেই এদের। কংগ্রেসই। স্যার, আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন, এত সংকোচ করছেন কেন? আমি 3 জন ছাত্রী জোগাড় করতে পারি। সে কি? আপনি আপনি তো শহরের লোক নন কুমার বাবু। আপনি এখানে সেরকম কারোর ঘনিষ্ঠ পরিচিত নন। তাহলে আপনি হ্যাঁ, আমি 3 জন ছাত্রী ব্যবস্থা করতে পারি, তবে একটি শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ কি শর্ত বলুন? তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে বিনামূল্যে। সে না হয় করা যাবে, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলুন তো। ওরা রেলের ঝুপড়িতে থাকে, ভালো করে খেতে পায় না, কিন্তু পড়াশোনা করা প্রচন্ড ইচ্ছা। আমি ওদের পড়াই। ওদের মায়েরা একদিন ঠাট্টা করে বলল, মাস্টার পড়ে কি হবে, পেটে যদি দুটো ভাত দিতে তাহলে সুবিধে হতো। 2 দিন পর ওদের খাওয়াতে না পেরে তো বেঁচে দিতে হবে। আমি ওদের 2 বেলা খাওয়াই। ওদের মায়েদের হাতে মাঝে মধ্যে 2-1 আনা আমার সাধ্য মতো তুলে দিই, তবে জানি না ভবিষ্যৎ কি। যত আপনাকে দেখছি কুমার বাবু, ততই আমি অবাক হচ্ছি। অদূর ভবিষ্যতে বাংলাকে যে আপনি পথ দেখাবেন সে বিষয়ে আমি নিশ্চিত। ছি। হয়তো ভবিষ্যতে বাংলা আপনাকে এক নতুন নেতা হিসেবে পাবে। ছি ছি, এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। আমি হয়তো এক গরিব চাষি বাড়ির ছেলে বলে এই গরিব দুঃখীদের জন্য একটু বেশি মায়া মমতা আছে। সবাই যদি ওই আপনার মতো ওই রকম গরিব ঘরে জন্মাতো তাহলে দেশটা জেহাল হতো না। বেশ, সে নয় হলো, কিন্তু আমার ওই মেয়ে তিনটির কি হবে? ওদের জন্য আমি আলাদা স্কুল করব। এক মেয়েদের স্কুলে শিক্ষিত হবে আমার মায়েরা, যারা ভবিষ্যতে দেশকে নতুন দিশা দেখাবে। তা যদি আপনি করেন স্যার, তাহলে আমি ওখানে কোনো পারিশ্রমিক না নিয়েই পড়াবো। আপনাদের মতো দু একজনের ভরসাতেই তো আমি এগোচ্ছি। আমার ছেলে হিরুকে আপনি যেভাবে গড়ে তুলেছেন, বাবা হয়েও সারা জীবন ধরে সে কাজ আমি করতে পারতাম না। আপনি পারবেন কুমার বাবু, আপনি পারবেন। অদূর ভবিষ্যতে বাংলার দুঃখ ঘটাতে আপনি পারবেন। আপনি বয়সে আমার চেয়ে অনেক ছোট হলেও আপনি ভবিষ্যতের এক উজ্জ্বল নক্ষত্র। তাই আপনাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সারাবিরাট সরকার এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না। শুধু দেশ দেশ করে স্বাধীনতা স্বাধীনতা করে চিৎকার করলে হবে না। এই সুতাটা যুগে আন্দোলনের ঢেউ তুলতে হবে, লোকজনকে আরো বেশি করে দলে আনতে হবে। ঠিকই, কিন্তু তার জন্য তো কর্মসূচির দরকার। হ্যাঁ বিল্লদা, কর্মসূচি না নিলে আমরা লোকজনকে এক করবো কিভাবে? কিন্তু কর্মসূচি নিলে লোকজন কি আমাদের ডাকে সাড়া দেবে? অবশ্যই দেবে। ব্রিটিশ পুলিশের অত্যাচার বাড়ছে, তারা সাধারণ মানুষের উপর অকারণে চড়াও হচ্ছে। এই সেদিন সুতারডা ও হোরখালি 2 জন সাধারণ চাষিকে থানায় ধরে এনে বিপ্লবী বলে লাঠি পেটা করেছে। সাধারণ মানুষ ক্ষেপে আছে। হ্যাঁ বিল্লদা, এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ মানুষকে একত্রিত করা। মানুষ ব্রিটিশ সরকার আর পুলিশের উপর ধরছে। বেশ তো, তাহলে আমাদের তো রাস্তা তৈরি আছে। গ্রামে গ্রামে গিয়ে লোকজনকে একত্রিত করে বিদেশি দ্রব্য বর্জন কর্মসূচি নিতে শুরু করি। বিলাতি জিনিস পুড়িয়ে স্বদেশী জিনিস গ্রহণের মন্ত্র শেখাই। দেশি সামগ্রী দোকান খুলতে উৎসাহিত করি।
স্বয়ং গান্ধীজি তো ব্রিটিশদের উপর চাপ সৃষ্টির জন্য আমাদের এই পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঠিক ঠিক, এটাই সঠিক পথ। আজ রাত থেকেই আমাদের এই কাজে নেমে পড়তে হবে। পুরো পুরো মোর বাপকে তোমাদের রক্ষা করো পুরো। তুই কে? তোর বাবা কে? মুই নিতাই কামানে ছিলাম 40। পুলিশ সকালবেলা মোর বাপের কাছে আসছিল। বাপকে বলে বাপ নাকি বিপ্লবী করে, বন্দুক বানায়। মোর কাল গোটা ঘর ভেঙা গুড়ি দিছে গো। ধান চালের বস্তা মাটিতে ঢেলা ফেলে দিছে। বলছে পরে আবার আসবে, বাপকে থানায় তুলে নিয়ে যাবে। দেখো দেখো কিভাবে উল্টো পাল্টা অভিযোগ এনে সাধারণ মানুষকে হেনস্থা করছে। এসব সহ্যের বাইরে চলে যাচ্ছে। এবার আমাদের গর্জে উঠতেই হবে। আরে, তোদের গায়ে হাত তুলেছে নাকি? সে আর বলতে, বাপকে তো লাথি মারছে কয়েকবার, মাকে চুলের মুঠি ধরা ঘরের বাইরে বার করে দিচ্ছে। আর মুই যখন বাঁধাতে গেছি মুখে লাঠি দিয়া প্রচুর ফাটাইছে। এই দেখো দেখো মোর পিঠে কেমন মারিছে দেখো। ছি ছি, এটা কি মানুষ? এই বিধ আমাদের করতেই হবে। বাবু বাবু মানে তোমার এগুলা বিহিত করো। অনেক মোর ঘরে ঢুকা তাঁত ভাঙি দিচ্ছে, তাকে কাপড় না কি আর বোনা যাবে না। বলো তো এখন খাবো কি, বাঁচবো কি করা? তোমরা মুখ বুঝে সব সহ্য করলে এটাই হবে। এই অত্যাচার আরো বাড়তে থাকবে। বাঁচতে চাইলে একজোট হও, আমাদের সাথে এসে এদেরকে স্বাধীন করো। কিন্তু সেসব করতে গেলে তো ওরা ঘর জ্বালিয়ে দিবে, ঘরের মা বোনেদের মান ইজ্জত কেড়ে দিবে, বাচ্চাদের পিটায় মেরে দিবে। মনে সাধারণ লোক অনকার সঙ্গে লড়ার ক্ষমতা দেয় পাবো। মনে শক্তি আনো, আমরা তোমাদের পাশে আছি। মনে রাখো, তুমি একা হলে তোমার শক্তি কিছুই নেই, কিন্তু 10 জন এক হলে ওরা তোমাদের ভয় পাবে। এই একটা আঙুল মোটকে সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু বাকি 5টা আঙুল যদি একজোট হয় তবে তার শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই একজোট হও, বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এগিয়ে আয়। ব্রিটিশ সরকারের উপর লোকজন যেভাবে ক্ষেপে উঠেছে, তাতে চাকরি রাখবো না প্রাণ রাখবো সেটাই এখন চিন্তার বিষয় হয়ে গেছে। ঠিক বলেছেন স্যার, বেটারা বড্ড বেড়েছে। জানেন তো, সেদিন আমি হাটে গিয়েছিলাম, ভিড়ের মধ্যে কে যেন মাথা থেকে টুপিটা টেনে নিচে ফেলে দিয়েছিল। নিচে ফেলে দিয়েছিল, বলতে লজ্জা করে না? ছি ছি ছি, তুই তো ব্রিটিশ পুলিশের কলঙ্ক। ঠিক ও, আমি কলঙ্ক? আর সেদিন যে আপনার মাথায় কাকে এক হলো, কারণ এই তো আমরা ডাক তুলে নেবো। কিসে আর কিসে, ওটা ছিল মানে অ্যাক্সিডেন্ট, অপরাধ। তোকে যে কে কনস্টেবল বানালো, তাকে ওপরে নেবেন না স্যার। আসলে সেদিনের কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। আসলে আপনার মাথায় কাকে এক হলো, আমি একটু মজা পেয়েছি।
দেখি নিয়ে আয়। হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি স্যার। এই যে স্যার। সর্বনাশ! এই সাহেব আসন টেলিগ্রাম এসে পড়লেন বলে চটপট টেবিলগুলো একটু ঝেড়ে ফেল। হ্যাঁ স্যার। সাহেব ঘুরবে নেক্সট লাল আলো ঘুরবে লাল 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 দারোগা আছে? Yes, sir. Good morning, sir. Sit, sir, sit. এই বাবু, রাত না মিলিয়ে স্যারের জন্য জল পানির ব্যবস্থা কর। হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি স্যার। শুনুন দারোগা, ব্রিটিশ সরকার তোমাকে ক্ষমতা কেন দেয়? খাইয়া দাইয়া ঘুমাইতে? কেন স্যার? অধমের অপরাধ কি স্যার? এই কারণে গ্রামে গ্রামে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আগুন ছড়াইতেছে। সন্ন্যাসীরা সবাইকে একত্রিত করিতেছে। বড় চড় গভীর হইতেছে। আর তুমি বলিতেছ তোমার অপরাধ কি? স্যার, আমি প্রাণপণ চেষ্টা করছি স্যার। স্যার, মদনা এসেছে। আমি করছি নিজের খেলা, আর ওটা হাত বের করে চলে এলো। মদ না এসেছে। কে আছে? স্যার, ও একটা গুপ্তচর, মানে ইনফরমার আর কি। ওকে তলব করো। হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি স্যার। সামনে আয় সামনে আয় এই মাইক নেই হেই, তুমি কি খবর আনিয়েছো? খুব খারাপ খবর স্যার। এগিয়ে সবাই বিদেশি ছেড়ে দেশি জিনিস নেওয়ার জন্য তৈরি হচ্ছে। তারপরে সরকার আসছে, সবাইকে হরতাল করাবে। বিদেশি কাপড় সব পুড়িয়ে দেবে, আইন অমান্য করবে। কারা এইসব কাজে ইন্ধন যোগাইতেছে? দারোগা, উহাদের খুঁজিয়া বাহির করো। উহাদের যত শীঘ্র পারো জেলে ঢুকাও। কিন্তু স্যার, হেই, তুমি জানো কারা এইসব কাজে যোগাইতেছে? হ্যাঁ স্যার, ওই রামপুরের বিল্লমানো, চৈতন্যপুরের বিলাসমোহন, দুর্গাচকের কানাইলা, আর ওদের নেতা শিবাজ চন্দ্র। আরো অনেকে আছে হুজুর, আমি সব নাম পরে এনে দেবো। সাব্বাস! এই লোক, তোমাকে আমি বলছিলাম। তুমি যত শীঘ্র পারো নাম জোগাড় করো। আর দারোগা, তুমি সতর্ক হও। যদি 7 দিনের মধ্যে আমি কোনো রেজাল্ট না পাই, তোমাকে আমি শেষ করিব। গুড বাই। গুড বাই স্যার। ওরে কমলা, তুমি এখনই আসতে হতো। আমি এখন কি করি? এতো জলে বা টাকায় কুমির অবস্থা। স্যার, ওটা জলে তুমি আর ডালায় মার হবে। এই তো, একদম তো। ভাই সাহেব, ব্রিটিশ সরকারকে ভয় পাবেন না। এই ভয় থেকেই ওরা আমাদের পায়ে তলায় রাখতে চায়। এই ভয় থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আমাদের কোটি কোটি ভারতবাসীকে চাকরের মতো পায়খানা এই সরকারকে শক্তি দেখাতেই হবে। সামান্য কয়েকজন ব্রিটিশ আমাদের কোনো করতে পারবে না। এই বিয়ের জন্ম তোমার সাহস তো কম নয়। সরকারের বিরুদ্ধে তুমি লোক খাটাচ্ছ, তুমি আইন ভাঙছ। বিলেত ফেরত আইনজীবীকে তুমি ব্রিটিশের পাঁচটা দারোগা আইন শেখাচ্ছ। কি করবে তুমি? সে দেখো, হাজার হাজার মানুষরা সেখানে হাজির। আমরা বিদেশি জিনিস পড়াবো, ক্ষমতা থাকলে বাধা দিয়ে দেখাও। দেখো বীরে, তুমি যদি এইসব কাজ বন্ধ না করো, আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হবো। ক্ষমতা থাকলে বলে রাখাও। সাবধান দারোগা, ভারতবাসী মুখ বুজে সহ্য করার দিন আর নেই। আমরা এবার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, তাই নাকি? কি করবে তোমরা? তোমাকে আমরা ওই বিদেশি জিনিসপত্রের সাথে আগুনে পুড়িয়ে দেব। তোমার ব্রিটিশ পথ কেউ পাবে না। তুমি কোথায়
হবে, ব্রিটিশদের তুলে লুটে দিতে হবে। আমরা দরকার সুতো কাটবো, সেই সুতো তৈরি হবে আমাদের খতরে জামা কাপড়। ওদের জিনিস না কিনলে ওদের ব্যবসা লাটে উঠবে। আমরা রানী না মেরেও বেনিয়াদের যে ভাতে মারা যায় সে কথা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এভাবে অহিংসার মধ্য দিয়েও আমরা ধুলোয় লুটিয়ে দেবো ব্রিটিশ সরকারকে। হ্যাঁ চলো ভাই সব, আমরা এবার বিদেশি জিনিসে আলো ধরাই। হ্যাঁ, চলো ভাই সব, আমরা এবার অগ্নি সংযোগ করি। বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, সাবাস ভাই। বন্দে মাতরম। সাবাস ভাই সাবাস। আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? আমি কুমার চন্দ্র জানা, আমি সুতানা থেকে আসছি। তবে আপনি করে বলবেন না, আমি এক তুচ্ছ মানুষ। ও, হলদি নদীর তীরে সুতোটা, সে তো অনেক দূর। এলে কি করে ভাই? কিছুটা গরুর গাড়িতে, কিছুটা হেঁটে, তারপর হেঁটে। আমাকে চেনো তুমি? আপনাকে চেনব না? আচার্য প্রফুল্লচন্দ্র, যাকে মেদিনীপুরের মুকুটির সম্রাট বলে অভিহিত করে, সেই বীরেন্দ্রনাথ শাসনকে আমি চেনব না? তোমাকে তো বেশ পড়াশোনা করা লোক বলে মনে হচ্ছে। কতদূর পড়েছো তুমি? সেন্ট জেভিয়ার কলেজের লাস্ট ইয়ারের ছাত্র আমি। কিন্তু ব্রিটিশ শাসিত দেশমাতৃকা লাঞ্ছনা সহ্য করতে পারছি না, তাই দেশের শৃঙ্খল মোচনে নেমে পড়েছি। এই দেশটাকে স্বাধীন করাই এখন আমার একমাত্র স্বপ্ন। সাবাস ভাই সাবাস। তোমার মতো ছেলেকে এখন দেশের দরকার। আপনাকে আমি মনে মনে গুরু বলে মেনেছি। আপনি আমাকে পথ দেখান, তবে হিংসার পথে আমি যেতে পারবো না। আমি অহিংস পথের পথিক। গোলা বারুদ নিয়ে হিংসার পথে আমি যেতে পারবো না। তবে গ্রামের মানুষদের সংগঠিত করে আমি ব্রিটিশ রাজের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে পারবো। পারো ভাই, তুমি পারবে। তোমার মধ্যে সেই এখন আমি দেখতে পাচ্ছি। আপনি আমায় যে ভরসা দিলেন, তা আমার শক্তিকে আরো 10 গুণ বাড়িয়ে দিল। আপনি আমাদের সুতারকায় আসুন, আপনাকে আমি দেখাবো ঘরে ঘরে চরকা বসিয়েছি, যা দেশের মানুষদের ব্রিটিশের বিরুদ্ধে উদ্বোধিত করবে। সাবাস ভাই সাবাস। আবারও বলছি, তুমি পারবে। এগিয়ে চলো, মাকে স্মরণ করো। বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বুঝলি ফটকে, চাকরি বাজানো অসম্ভব। বেটারা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে এদিক সামলে তো ওদিকে ঝামেলা বাঁধে, আবার ওদিক সামলে তো এদিকে কলকাতাও বাঁধে। সত্যি স্যার, অবস্থা একেবারে হয়ে যাচ্ছে। ইয়ে আবার কি? না মানে আমি কিসের মতো বলবো বুঝতে পারছি না। গুড মর্নিং জনগণ। আপনি এরকম খবর না দিয়ে হঠাৎ গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আচ্ছা, তুমি কি কিছুই করতে পারো না? গ্রামে গ্রামে কি ঘটেছে খোঁজ রাখো। তোমাকে কেন চাকরি দেওয়া হয়নি বলতে পারো? স্যার, আমি খোঁজ রাখছি স্যার। কয়েকটাকে মেরে হাত পা ভেঙে দিয়েছি, কয়েকটার বাড়ি ঘর আগুন ধরিয়ে
ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল স্যার? ওর মাথা আমার মুন্ডু। এবার আমার মনটা বিনোদ হবে রে। বেঁচে যাবে, এই জঙ্গলের মধ্যে বেঁচে যাবে। এই ভালো কি পিপির করছিস? মানে এমন অনুষ্ঠানের কথা মুখে আসতে নেই স্যার, তাই দুর্গা দুর্গা রক্ষে করো না এই বলছিলাম। আচ্ছা স্যার কি খবর বলটা? ওই তোমাকে কোথায় পাওয়া যাবে? আজকে বেটা বড্ড উঠছে। ওই তোমাকে ভালো করে ঢুকাতে হবে। হ্যাঁ স্যার, সেটা বলতেই তো এলাম। ওই বালুঘাটার দিকে নদীর ধারে একটা সভা হবে, ওখানে তোমাদের থাকার কথা। ওখানে উনি বক্তৃতা দেবেন। তাই নাকি? কবে কবে? কখন কখন? কালকে স্যার, কাল বিকালে। সাব্বাস! সাবাস মগনা! তোর খবর যদি সত্যি হয় মগনা, আমি তোকে খুশি করে দেবো। ওই পাখি আমার চাই। ওই পাখিকে ঢাকায় ঢুকালে ইজিপ্টের চাকরিটাও তোর হয়ে যাবে। এই বলো, যা গান না পেরিয়ে আমাদের কাছে চা নিয়ে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। শোনো ভাই সব, ব্রিটিশ সরকারকে আমাদের হটাতেই হবে। দিকে দিকে আগুন জ্বলছে। আমাদের সুতাহাটার গ্রামে গ্রামে আমরা বিদেশি জিনিসপত্রে আগুন ধরিয়েছি। জয় আমাদের হবে। মুই ওসব কথায় বিশ্বাস করিনি। মন কারে খেতে না পাওয়া হাতে এমন কি শক্তি আছে যে এত বড় সরকারকে ফেলাবো? মোর পিঠুকুলিরা পড়া ফেলে দিছে। তোমাদের লড়তে বলো, যদি জেলে পুরে দেয় তবে ঘরের লোকের কি হবে? তাহলে বাঁচবে কি তোরা? বেশ, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? তাই আবার এও ঠিক, এও নদী ধারে। না না, তোমার পা দুটো এখন কোথায় আছে? তাই আবার মাটিতে। যদি মাটি না থাকে তবে আমরা কোথায় যাব? তাই যাব, মাটি না রইলে তো রসাতলে চলে যাবো। ব্রিটিশ সরকারের মাটি হলাম আমরা। ব্রিটিশদের যদি কোনো সমর্থন না করি তাহলে ওরাও রসাতলেই যাবে। আমরা ফসল ফলাই, নৌকা বাই, অফিসে কলম চালাই, ব্যবসায় সাহায্য করি, ট্যাক্স দিই। এসব যদি বন্ধ করি তবে ওরা করবে কি? ওরা ভারত ছেড়ে পালাবে। তাই পুরো সহযোগিতা আমরা ব্রিটিশদের করব না, করব অসহযোগ। কিন্তু তাইতে কি কাজ হবে? অনে তো লাঠি মেরে তোমাকে মনকে ঠান্ডা করে দিবে। ওনকার সঙ্গে পারবো গো মনে। মনে যদি বিশ্বাস রাখো তবে আমরা পারবো। কোনো বিলেতি জিনিস কাপড় আমরা কিনবো না, কোনো ইংরেজ দোকানে অফিসে আমরা যাব না। চরকা ঘুরবে, তার চলবে, কত মারবে ওরা। জালিয়ানওয়ালা বাগে ওরা আমাদের ভাই বোনেদের গুলি করে মেরেছে। এ আমাদের দুঃখ, অপমান। এর বদলা আমাদের নিতে হবে। তবে হিংসার পথ আমরা নেব না, বদলা নেব অহিংস পথে। রুখে দাঁড়াবো দল বেঁধে। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অ্যারেস্ট করা হচ্ছে। আমার অপরাধ? তোমার অপরাধ সরকারের বিরুদ্ধে লোক ঠেকানো, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ষড়যন্ত্র করা। আমাকে তোমরা আটকে রাখতে পারবে না ইন্সপেক্টর। এর আগেও তোমরা আমাকে আটকে রাখার চেষ্টা করেছিলে, সে চেষ্টা তোমাদের ব্যর্থ হয়েছিল। এবারে হবে। চলো যাচ্ছি। বন্দে মাতরম, বন্দে
উনিশশো 1922 সাল থেকে 1945 সালের মধ্যে 12 বছর কারারুদ্ধ ছিলেন কুমারচন্দ্র। এমনকি সরকার তাকে ছাড়ার পরও প্রায় গৃহবন্দীর মতো নজরে রাখেন। বাসুদেবপুরে গান্ধী আশ্রম স্থাপন করে সাধকের জীবন যাপন করেন কুমারচন্দ্র। 1945-এর 29শে ডিসেম্বর এখানে আসেন গান্ধীজি, যা ছিল কুমারচন্দ্রের স্বপ্ন। 1973 সালে 6 মে 84 বছর বয়সে করোনা বিক্ষোভ শেষে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই মহাজীবনে। তার প্রতি থাকল আমাদের সশ্রদ্ধ প্রণাম। শুভ